মোটামুটিভাবে যত পেশেন্ট আসলে ডিমেনশিয়া নিয়ে আসে সেখানে আমরা যদি কারণগুলোকে আইডেন্টিফাই করি সেখানে ডেফিনেটলি 1 নাম্বার কারণ থাকবে আলঝেইমার ডিজিজ। আলঝেইমার ডিজিজের পাশাপাশি দেখা যাচ্ছে যে আমরা দেখি যে ভাস্কুলার ডিমেনশিয়াও খুব ফ্রিকুয়েন্টলি পাওয়া যায়, ভাস্কুলার ডিমেনশিয়া। অ্যান্ড থার্ডলি আমরা বলবো লিউই বডি ডিমেনশিয়া। মোটামুটিভাবে যত রকম ডিমেনশিয়ার পেশেন্ট আমাদের কাছে আসে অ্যারাউন্ড মোর দ্যান 90% পেশেন্টই দেখা যাচ্ছে এই কারণগুলো নিয়েই তাদের ডিমেনশিয়া ডেভেলপ করেন। আজকের ক্লাসে আমরা আলোচনা করতে চাই আলঝেইমার্স ডিমেনশিয়া বা আলঝেইমার্স ডিজিজ, যেটা আমরা আসলে ডিজিজ বলি। সো আলঝেইমার ডিজিজের ম্যানেজমেন্ট প্রোটোকল নিয়ে বা আলঝেইমার ডিজিজের ট্রিটমেন্ট আমরা যে ড্রাগগুলো নিই সেটার ক্লিনিক্যাল ফার্মাকোলজি নিয়ে আমরা আসলে আলোচনা করতে চাই। বেসিক্যালি আলঝেইমার ডিজিজ একটা প্রোগ্রেসিভ কন্ডিশন। এইখানে আমরা আসলে দেখি যে সময়ের সাথে সাথে এটা আস্তে আস্তে ডিজিজটা আরও প্রোগ্রেস করতে থাকে। সো দিস ইজ প্রোগ্রেসিভ ডিমেনশিয়া। এখানে এক্স্যাক্টলি কী কারণে আলঝেইমার প্যাথোলজিটা ডেভেলপ হচ্ছে এই কারণটা কিন্তু ওভাবে খুঁজে পাওয়া যায় না, এবং সত্যিকার অর্থে আলঝেইমারের একদম কমপ্লিট কিওর আমাদের কাছে নেই। সো এখানে আমরা আসলে কোনো কারণও সেইভাবে আইডেন্টিফাই করতে পারি নাই, এবং কোনো অ্যাপ্রোপ্রিয়েট 100% কিওরও কিন্তু আমাদের কাছে নেই। তাহলে আমরা এখানে আসলে ফার্মাকোলজিক্যাল থেরাপিতে যে ড্রাগগুলো দিতে চাই এটা জাস্ট পেশেন্টের কোয়ালিটি অফ লাইফটাকে কিছুটা ইমপ্রুভ করার জন্য আমরা আসলে দিয়ে থাকি। বলছিলাম যেটা সেটা হচ্ছে আলঝেইমার ডিজিজ আমাদের সবচেয়ে কমন কেস অফ ডিমেনশিয়া। যত রকম ডিমেনশিয়া আছে তার অ্যারাউন্ড 60% অফ অল ডিমেনশিয়া অ্যাকচুয়ালি দেয়ার হ্যাভ বিন সাফারিং ফ্রম আলঝেইমার্স ডিজিজ, এবং মোস্ট অফ দ্য পেশেন্টস আর অ্যাকচুয়ালি অ্যাবাভ 65 years old. ইন কেস অফ আলঝেইমার ডিমেনশিয়া পেশেন্টের বেসিক ক্লিনিক্যাল ফিচার্সগুলো কী থাকে আমরা এখানে দেখি যে পেশেন্টের বেসিক্যালি ইম্প্যাক্টটা পরে হচ্ছে কগনিটিভ ফাংশন খারাপের দিকে চলে যায়, ইমোশনাল ডিস্টারবেন্স ডেভেলপ করে, ফিজিক্যাল ফাংশনও আসলে দেখা যাচ্ছে ইম্পেয়ার হয়। সো দেয়ার ইজ কগনিটিভ ইম্পেয়ারমেন্টের পাশাপাশি আমরা দেখি পেশেন্টের ইমোশনাল ডিস্টারবেন্স এবং সেই সাথে সাথে পেশেন্টের ফিজিক্যাল ইনঅ্যাবিলিটিস বা ফিজিক্যাল ফাংশন সেখানেও আমরা ইম্পেয়ারমেন্ট দেখতে পাই। এবং এই কারণে পেশেন্ট এবং পেশেন্টের ফ্যামিলি সবাই আসলে খুব সাফার করে থাকে। এখানে প্রপার ফার্মাকোলজিক্যাল অ্যাসপেক্টটা বোঝার জন্য আমাদেরকে সবার আগে ডিজিজ প্যাথোলজিটা একটু বুঝতে হবে। প্রথম কথা হচ্ছে এখানে এক্স্যাক্টলি কী হচ্ছে, আমরা কারণটা কিন্তু আসলে খুব ভালোভাবে আইডেন্টিফাই করতে না পারলেও এখানে এক্স্যাক্টলি কী হচ্ছে সেটাকে মোটামুটিভাবে আমরা আইডেন্টিফাই করতে পেরেছি। সেটা কি? প্রথম কথা হচ্ছে আমাদের যেই ফোর ব্রেইন অংশটা রয়েছে এই ফোর ব্রেইনের যে নিউক্লিয়াস ব্যাসালিস অংশটা, এখানে যে নিউক্লিয়াস ব্যাসালিস অংশটা, এই অংশটা কিন্তু বেসিক্যালি আমাদের কগনিশন এটার সাথে রিলেটেড। কিন্তু যে পেশেন্টগুলো আসলে আমরা দেখি যে আলঝেইমার ডিজিজ ডেভেলপ হচ্ছে এখানে দেখা যায় যে ফোর ব্রেনের যে নিউক্লিয়াস ব্যাসালিস এই এরিয়াতে কোলিনার্জিক নিউরনগুলো ডিস্ট্রাকশন হতে থাকে। সো এখানে আমরা তখন দেখতে পারি যে কোলিনার্জিক নিউরন ডিস্ট্রাকশন হয়ে যাচ্ছে। সো কোলিনার্জিক নিউরন যদি ডিস্ট্রাকশন হয়ে যায় সেখানে কিন্তু এই কোলিনার্জিক ফাংশনটা আস্তে আস্তে ডিটোরিয়েশন হবে। শুধুমাত্র যে এই জায়গাটাতেই ইম্পায়ারমেন্টটা হয় তা কিন্তু না, আমরা আসলে সত্যিকার অর্থে কোলিনার্জিক নিউরন ছাড়াও আরও কিছু আদার নিউরনকেও ডিস্ট্রাকশন হতে দেখি, এবং মোটামুটিভাবে আমাদের সেরেব্রাল কর্টেক্স বলি বা আমাদের যদি লিম্বিক সিস্টেম বলি, স্পেসিফিকভাবে লিম্বিক সিস্টেমের এইখানে দেখা যাচ্ছে অ্যামিগডালা, তারপরে বেসাল ফোরব্রেইন, তারপরে হিপোক্যাম্পাস, এই রিজিয়নগুলোতে আমরা আসলে দেখি যে আমাদের কোলিনার্জিক এবং আদার যে নিউরনগুলো আছে এগুলো আসলে ডেস্ট্রয়েড হয়ে যাচ্ছে, এবং এইটার কারণে আলটিমেটলি পেশেন্টের এই কগনিটিভ, ইমোশনাল এবং ফিজিক্যাল ফাংশনের যে ডিস্টারবেন্সগুলো আমরা বললাম সেটা আসলে মোটামুটিভাবে আমরা দেখতে পাই। সো এইখানে আলঝেইমার ডিজিজের ক্ষেত্রে একটা জিনিস আমাদের কাছে স্পষ্ট যে এইখানে তাদের সিএনএস লেভেলে কোলিনার্জিক নিউরোট্রান্সমিশন কিন্তু ডেফিসিট। কোলিনার্জিক নিউরোট্রান্সমিশন এই ব্যাপারটা আসলে ডেফিসিট, এটা ঠিকমতো কাজ করছে না, এটা একটা ঘাটতি রয়েছে, কারণ আমাদের কোলিনার্জিক নিউরন বা যে সকল নিউরন অ্যাসিটাইলকোলাইনকে প্রডিউস করে সেগুলো ডিস্ট্রয়েড হয়ে গেছে। সো এই জন্য আমরা ট্রিটমেন্ট পারপাসে এইখানে অ্যাসিটাইলকোলাইনের সাপ্লাইটা আসলে বানাইতে চাই। আমরা কীভাবে কোলিনার্জিক ট্রান্সমিশনের জায়গাটাকে আমরা একটা ব্যাকআপ দিতে পারি, সাপোর্ট দিতে পারি, দ্যাটস ওয়াই এখানে আমরা আসলে কোলিনোমিমেটিক ড্রাগ আসলে ইউজ করি। কোলিনোমিমেটিক এজেন্ট বা প্যারাসিম্প্যাথোমিমেটিক এজেন্ট আমরা আসলে নিয়ে আসি। এখানে আমরা আসলে এক্স্যাক্টলি কী করি, অ্যাসিটাইলকোলাইন এইটার ডিগ্রেডেশন কীভাবে হয়
যদি সাইন্যাপটিক ক্লেফট অ্যাসিটাইলকোলাইনের ডিগ্রেডেশনের দিকে আমরা তাকাই, আমরা দেখি যে অ্যাসিটাইলকোলাইনটা আসলে ভেঙে যাওয়ার পিছনে একটা এনজাইম কাজ করে, তার নাম হচ্ছে অ্যাসিটাইলকোলাইন এস্টারেজ। অ্যাসিটাইলকোলাইন এস্টারেজ, এই অ্যাসিটাইলকোলাইন এস্টারেজ এই এনজাইমটা সাইন্যাপটিক ক্লেফটে অ্যাসিটাইলকোলাইনকে ব্রেকডাউন করে দেয়। আমরা যদি কোনোভাবে অ্যাসিটাইলকোলাইন এস্টারেজ এনজাইমটাকে আসলে ইনহিবিট করতে পারি, তাহলে সাইন্যাপটিক ক্লেফটে অ্যাসিটাইলকোলাইন একটু বেশি সময় ধরে ফাংশন করতে পারে। সো আলটিমেটলি সাইন্যাপটিক ক্লেফটে যেই পরিমাণ ব্রেকডাউন হওয়ার কথা তার থেকে কম ব্রেকডাউন হয়। সো এটা আলটিমেটলি আমরা দেখি যে সাইন্যাপটিক ক্লেফটে অ্যাসিটাইলকোলাইনের কনসেন্ট্রেশনকে আসলে বাড়ায় দেয়। সো এই জন্য আমরা যেটা করি যে ঠিক আছে, আমাদের তো আসলে অ্যাসিটাইলকোলাইন প্রডিউসিং নিউরনগুলো আস্তে আস্তে ডিস্ট্রয়েড হয়ে যাচ্ছে। সো যেটুকু আছে ওখান থেকে যেটুকু অ্যাসিটাইলকোলাইন আসে, আমরা সেইটুকুকে আসলে আরও বেশি সময় ধরে যেন তারা ফাংশন করতে পারে, সেই জন্য আসলে এখানে এই ধরনের ড্রাগ দিয়ে থাকে। সো আলটিমেটলি আমরা এখানে যেটা করি, আমরা এখানে এমন কিছু ড্রাগ দিই যারা এই এনজাইমটাকে ইনহিবিট করতে পারে। সো আলটিমেটলি আমরা এখানে ইউজ করছি অ্যাসিটাইলকোলাইন এস্টারেজ ইনহিবিটর, অ্যাসিটাইলকোলাইন এস্টারেজ ইনহিবিটর। সো আমরা যদি এই ড্রাগগুলো ইউজ করি, সেটা আমাদের তাহলে সাইন্যাপটিক ক্লেফটে দিন শেষে অ্যাসিটাইলকোলাইনের কনসেন্ট্রেশনটাকে বাড়ায় দিতে পারে। এখন প্রশ্ন হচ্ছে কোন কোন ড্রাগ এখানে আসলে ইউজ করা হয়। সো মোটামুটিভাবে আমরা এখানে 3টা ড্রাগের নাম বলবো। একটা হচ্ছে ডোনাপেজিল, একটা হচ্ছে আমাদের রিভাস্টিগমাইন, এবং আর একটা হচ্ছে আমাদের গ্যালান্টামিন। সো মোটামুটি এই 3টা ড্রাগ এরা সবাই আসলে অ্যাসিটাইলকোলাইন এস্টারেজ ইনহিবিটর। যখন এই ড্রাগগুলো আমরা আসলে ইউজ করি, এখানে আমাদের উদ্দেশ্য কী? আমাদের উদ্দেশ্য হচ্ছে তাদের যে এখানে যে পেশেন্টের যে ডিজিজ প্রোগ্রেশন যেটা হচ্ছিল, বা ডিজিজ এই প্রসেস বা ডিজিজ প্রোগ্রেশন, সেটাকে আমরা আসলে স্লো ডাউন করে ফেলতে চাই। তো তাদের যে কগনিটিভ ইম্পেয়ারমেন্ট হচ্ছিল, এই কগনিটিভ ইম্পেয়ারমেন্ট প্রসেসটাকে আমরা স্লো করে দিতে চাই। এখানে বেসিক যে ডিজিজ প্যাথোলজি, যে আমাদের কোলিনার্জিক নিউরনগুলো ডিস্ট্রয়েড হয়ে গেছে, সেটাকে আমরা রিকভার করতে পারবো না। ফার্দার নিউরন যেটা ডিস্ট্রয়েড হবে, সেটাকেও আমরা কিন্তু আসলে ঠেকাইতে পারবো না। আমরা শুধু যেটা করতে পারি সেটা হচ্ছে পুরো ডিজিজ প্রোগ্রেস বা ডিজিজ প্রসেস এবং যেই পেশেন্টের কগনিটিভ ফাংশনের ইম্পেয়ারমেন্ট, এই প্রসেসটা যা স্লো করতে পারি। মনে করো যে আমরা মনে করি যে একটা পেশেন্ট তার আলঝেইমার ডিজিজ আছে, এটাও একটা পেশেন্ট যার আলঝেইমার ডিজিজ আছে। এখন আমরা এই পেশেন্টকে করলাম কি, সাপোজ আমরা তাকে রিভাস্টিগমাইন দিলাম, এবং এই পেশেন্টকে আমরা ঠিক করলাম যে আমরা অন্য কোনো কিছু একটা দিব বা কোনো ড্রাগই দিব না, প্লাসিবো, ঠিক আছে। এখন এই দুইটা পেশেন্টের আমরা যদি 3 বছর বা 4 বছর পরে যদি অ্যাসেসমেন্ট করি, এই পেশেন্টের কগনিটিভ ইম্পেয়ারমেন্ট কতটুকু হলো আর এই পেশেন্টের কগনিটিভ ইম্পেয়ারমেন্ট কতটুকু হলো, তো আমরা যদি এখানে কম্পেয়ার করে দেখি, আমরা দেখব যে এই পেশেন্টের কগনিটিভ ইম্পেয়ারমেন্ট রিলেটিভলি বেশি, এই পেশেন্টের কগনিটিভ ইম্পেয়ারমেন্ট রিলেটিভলি কম। মানে পেশেন্টের আলঝেইমার ডিজিজের আমরা কিন্তু আসলে কিওর করতে পারছি না, আমরা জাস্ট তার কগনিটিভ ইম্পেয়ারমেন্ট প্রসেসটাকে স্লো ডাউন করে দিতে পারছি। এবং এই জিনিসটা যদি আমরা করতে পারি, তাহলে পেশেন্টের কোয়ালিটি অফ লাইফটা একটু ভালো হয়, যতটা তার আসলে সাফার করার কথা ছিল তার থেকে একটু বেটারমেন্ট হয়। এটাই আমাদের আসলে মূল উদ্দেশ্যের জায়গাটা। সো এইখান থেকে আমরা আসলে ডোনাপেজিল, রিভাস্টিগমাইন বা গ্যালান্টামিন এগুলোকে ইউজ করতে পারি। যদি আমরা ডোনাপেজিল দিতে চাই, ডোনাপেজিলের ক্ষেত্রে আমাদের কিছু জিনিস মাথায় রাখতে হবে। ডোনাপেজিলের হাফ লাইফ অনেক বেশি, এটার হাফ লাইফ অ্যারাউন্ড 70 আওয়ার্স, যে কারণে এটা ওয়ান্স ডেইলি একটা ড্রাগ হিসেবে এটাকে দেওয়া যেতে পারে। অন দ্য আদার হ্যান্ড, আমরা যদি রিভাস্টিগমাইন দিতে চাই, এটা আসলে আমাদেরকে মাল্টিপল ডোজ ডেইলি দেওয়া লাগে। সো ডেইলি এখানে মাল্টিপল ডোজ দেওয়া লাগছে, কারণ এটা হাফ লাইফ রিলেটিভলি কম। আচ্ছা, ডোনাপেজিল, রিভাস্টিগমাইন এবং গ্যালান্টামিন এরা প্রত্যেকেই অ্যাসিটাইলকোলাইন এস্টারেজ ইনহিবিটর। তার মানে এরা হচ্ছে আমাদের অ্যাসিটাইলকোলাইনের কনসেন্ট্রেশনকে বাড়ায় দিচ্ছে, অর্থাৎ আমাদের প্যারাসিম্প্যাথেটিক ফাংশনটাকে বাড়ায় দেয়, রাইট। সো প্যারাসিম্প্যাথেটিক ফাংশনকে বাড়ায় দিলে এইটার কিছু আমরা অ্যাডভার্স ইফেক্ট আসলে দেখি। কী কী অ্যাডভার্স ইফেক্ট? প্রথম অ্যাডভার্স ইফেক্ট হচ্ছে এখানে আমরা ব্র্যাডিকার্ডিয়া হইতে দেখি। সো ব্র্যাডিকার্ডিয়া হইতে দেখি, এইটা একটা ইম্পর্টেন্স আছে। ইম্পর্টেন্স হচ্ছে যদি কোনো পেশেন্টের আগে থেকে ব্র্যাডিকার্ডিয়া হয়ে থাকে, সাপোজ কোনো পেশেন্টের আগে থেকে ব্র্যাডিকার্ডিয়া আছে, সো আমরা যদি তাকে আবার ডোনাপেজিল দিই, তাহলে কিন্তু তার ব্র্যাডিকার্ডিয়াটা আরও বেড়ে যাবে, ইনফ্যাক্ট সেখান থেকে এভি ব্লক ডেভেলপ করতে পারে। সো এই কারণে যাদের ব্র্যাডিকার্ডিয়া আছে বা যাদের এভি ব্লক আছে, এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে আমরা অ্যাসিটাইলকোলাইন এস্টারেজ ইনহিবিটর বা এই যে ডোনাপেজিল, রিভাস্টিগমাইন, গ্যালান্টামিন এগুলো আসলে আমরা দিতে চাই, এটা রিলেটিভ কন্ট্রাইন্ডিকেশন হয়ে যায়। সো তখন এটা হয়ে যায় রিলেটিভ কন্ট্রা ইন্ডিকেশন।
সো আমরা অ্যাবসোলিউট কন্ট্রাইন্ডিকেশন বলবো না, বাট রিলেটিভ কন্ট্রাইন্ডিকেশন, এবং এটা আসলে তখন আর প্রেসক্রাইব করা হয় না, তখন আমরা অল্টারনেটিভ ড্রাগের কথা চিন্তা করি। বাট ব্র্যাডিকার্ডিয়াটা আমরা মাথায় রাখতে চাই। ব্র্যাডিকার্ডিয়া এবং এভি ব্লক হওয়ার একটা রিস্ক থেকে যায়, এবং যাদের এটা অলরেডি এক্সিস্ট করে তাদেরকে আমরা আসলে এটা দিতে চাই না। এর পাশাপাশি আরও কিছু কমন অ্যাডভার্সিভিটি আমরা দেখতে পারি, যে যেমন ডোনেপেজিল যদি কাউকে দেওয়া হয়, ডোনেপেজিলের ক্ষেত্রে গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ব্লিডিং হওয়ার একটা রিস্ক থেকে যায়। এর পাশাপাশি কমন কিছু নজিয়া, তারপর ভমিটিং, এই সাইড ইফেক্টগুলো আসলে ডোনেপেজিল আমরা দেখি। সেম থিং রিভাইস্টিগমাইন, সেখানেও আমরা নসিয়া ভমিটিং পাই, বাট রিভাইস্টিগমাইনে একটা এক্সট্রা অ্যাডভার্স ইফেক্ট অ্যাড হবে, সেটা হচ্ছে অ্যানোরেক্সিয়া এবং ওয়েট লস। রিভাইস্টিগমাইন এখানে এক্সট্রা অ্যানোরেক্সিয়া অ্যান্ড ওয়েট লস এটা আসলে আমরা পাই, এবং এটা আসলে অনেক পেশেন্টের ক্ষেত্রে খুব ফ্রিকুয়েন্টলি দেখা যায় যে তাদের অ্যানোরেক্সিয়া ডেভেলপ করে এবং সেখান থেকে তাদের ওয়েট লস হয়। সো এটা আমাদের কিন্তু মাথায় রাখতে হবে, এবং প্র্যাকটিক্যাল লাইফে দেখা যাচ্ছে অনেক সময় পেশেন্টকে আমরা কাউন্সিলিং করি না প্রপারলি, সেখান থেকেও একটু প্রবলেম হতে পারে। সো এই জায়গাটা একটু আমাদেরকে মাথায় রাখতে হবে। গ্যালান্টামিনের ক্ষেত্রেও আমরা বলবো যে ডোনেপেজিল আর গ্যালান্টামিন অ্যাডভার্সিবল অলমোস্ট সিমিলার, এখানেও ব্র্যাডিকার্ডিয়া হতে পারে, হেভি ব্লক হতে পারে, নসিয়া ভমিটিং থাকে, বাট জিআই ব্লিডিংটা ডোনেপেজিলের জন্য একটু এক্সক্লুসিভ। ঠিক একইভাবে রিভাইস্টিগমাইনের জন্য অ্যানোরেক্সিয়া এবং ওয়েট লস ব্যাপারটাও এক্সক্লুসিভ। তাহলে মোটামুটিভাবে আমরা এই ড্রাগগুলো এখানে দিতে পারি। বাট আমি একটু আগে একটা কথা বলেছি, যেই পেশেন্টের ক্ষেত্রে আমাদের ব্র্যাডিকার্ডিয়া আছে বা যাদের এভি ব্লক আছে তাদেরকে কিন্তু আমরা অল্টারনেটিভ ড্রাগ দিতে চাই। সো এখানে আমাদের ইন কেস অফ আলঝেইমার ডিজিজ আমাদের কিন্তু একটা অল্টারনেটিভ ড্রাগ চয়েসও আছে। আমাদের ম্যানেজমেন্ট প্রোটোকলের দিকে যদি আমরা তাকাই, সেখানে আমরা দেখতে পাই মাইল্ড টু মডারেট আলঝেইমার ডিজিজ, সেখানে কিন্তু আমরা আসলে রিভাইস্টিগমাইন বা ডোনেপেজিল এগুলো সাধারণত দিয়ে থাকি। কিন্তু যদি কোনো পেশেন্টের সিভিয়ার আলঝেইমার ডিজিজ থাকে, সেখানে আমরা কী করি, সেখানে আমরা দুই রকম কাজ করতে পারি। এক, আমরা ডোনেপেজিলের সাথে আমাদের অল্টারনেটিভ যে ড্রাগের কথাটা বলছি সেটাকে আমরা অ্যাড করে দিতে পারি, অথবা আমরা সরাসরিভাবে ওই অল্টারনেটিভ ড্রাগটা দিয়ে শুরু করতে পারি। দুইভাবে করা যেতে পারে। সো সিভিয়ার আলঝেইমারে আমরা তাহলে অল্টারনেটিভ ড্রাগটার কাছে আসছি। এই অল্টারনেটিভ ড্রাগ কোনটা? এই অল্টারনেটিভ ড্রাগ বা অ্যাডিশনাল ড্রাগ দুইভাবে বলা যেতে পারে। এইটা হচ্ছে অ্যাকচুয়ালি মেমান্টিন। সো মেমান্টিন আমাদের এখানে সেই এক্সট্রা ড্রাগ। এটা কিভাবে কাজ করে? প্রথম কথা হচ্ছে এটা একটা NMDA রিসেপ্টর অ্যান্টাগনিস্ট। সো NMDA রিসেপ্টর অ্যান্টাগনিস্ট। এখন প্রশ্ন হচ্ছে এই রিসেপ্টর অ্যান্টাগনিস্ট হইলে আমার লাভ কি, রাইট? এখানে আলঝেইমার ডিজিজ প্যাথোলজির পেছনে আমাদের একটা হাইপোথিসিস আছে। হাইপোথিসিসটা অনেকটা এরকম, এই যে গ্লুটামেট, এই গ্লুটামেটের একটা এক্সাইটোটক্সিক একটা ইফেক্ট আছে। এটার একটা এক্সাইটোটক্সিক একটা ইফেক্ট আছে, যেই ইফেক্টের কারণে এই যে আমরা বলছি আমাদের কোলিনার্জিক নিউরনগুলো ডিস্ট্রয়েড হয়ে যাচ্ছে, আমাদের আদার্স নিউরনগুলো ডিস্ট্রয়েড হয়ে যাচ্ছে, এই ইফেক্টটা এখান থেকে আসে। এটা একটা হাইপোথিসিস, সরাসরিভাবে এখনও এস্টাবলিশ না। সো আমরা যদি NMDA রিসেপ্টর অ্যান্টাগনিস্ট ইউজ করতে পারি, সেখানে ধারণা করা হয় বা সেখানে বলা হয় যে এই প্যাথোলজিক্যাল প্রসেসটা এখান থেকে স্লো ডাউন হয়ে যায় বা সেটার অ্যান্টাগনিস্ট হিসেবে কাজ করে। সো আমরা যদি গ্লুটামেটের এক্সাইটোটক্সিক ইম্প্যাক্টটা যদি আমরা আসলে বন্ধ করতে চাই, সেইখানে আমরা NMDA রিসেপ্টর অ্যান্টাগনিস্টকে ইউজ করতে পারি। এখন একটা প্রশ্ন আসতে পারে, NMDA মানে কি? NMDA মানে হচ্ছে এন মিথাইল ডি অ্যাসপার্টেট, এই রিসেপ্টরকে আমরা অ্যান্টাগনাইজ করবো। সো মেমান্টিন অ্যাকচুয়ালি এই কাজটা করে থাকে। মেমান্টিনের ক্ষেত্রে কিন্তু এখানে আমাদের মোড অফ অ্যাকশন কমপ্লিটলি ডিফারেন্ট। এখানে আমাদের সেখানে ব্র্যাডিকার্ডিয়ার কোনো রিস্ক নাই, এভি ব্লক ডেভেলপমেন্টের রিস্ক নাই, বা যদি এগুলো এক্সিস্ট করে সেখানে আসলে কোনো প্রবলেম নাই। সো যাদের ক্ষেত্রে আমরা আসলে ডোনাপেসিল বা রিভাস্টিগমাইন বা গ্যালান্টামাইন দিতে পারছি না, তাদেরকে আমরা সরাসরিভাবে মেমান্টিন দিতে পারি, বা যাদের সিভিয়ার কেস সেখানে আমরা কম্বিনেশন থেরাপি হিসেবে বা শুরুই করার ক্ষেত্রে আমরা মেমান্টিন দিয়ে শুরু করতে পারি। নেক্সট কোশ্চেন হচ্ছে মেমান্টিনের ক্ষেত্রে আমাদের অ্যাডভার্স ইফেক্ট আসলে কী হতে পারে? মেমান্টিনের ক্ষেত্রে অ্যাডভার্স ইফেক্টগুলো আমরা সাধারণত পেশেন্ট এখানে কনফিউশন নিয়ে আসতে পারে, তাদের ডিজিনেস ডেভেলপ করতে পারে, তারপরে ড্রাউজিনেস হতে পারে, হেডেক অ্যান্ড ফাইনালি ইনসোমনিয়া। সো এইগুলো আমাদের এখানে কমন অ্যাডভার্স ইফেক্ট অফ মেমান্টিন। ড্রাগ ইন্টারাকশন, এখানে আমাদের একটা ড্রাগ ইন্টারাকশন একটু মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যেই সকল পেশেন্ট কার্বনিক অ্যানহাইড্রেজ ইনহিবিটর পায়, যে সকল পেশেন্ট কার্বনিক অ্যানহাইড্রেজ ইনহিবিটর আগে থেকে পাচ্ছে, তাদেরকে যদি আমরা এখন মেমান্টিন দিই,
তাদেরকে যদি আমরা মেমান্টিন দিয়ে থাকি তখন আমরা ড্রাগ ইন্টারাকশন যেটা দেখি সেটা হচ্ছে মেমান্টিন কিন্তু ইউজুয়ালি রেনাল রুট দিয়ে এলিমিনেশন হয়। মেমান্টিনের রুট অফ এলিমিনেশন, এটা রুট অফ এলিমিনেশন হলো রেনাল রুট, রাইট? সো যাদের কার্বনিক অ্যানহাইড্রেজ ইনহিবিটর দেওয়া হয় তাদের ক্ষেত্রে মেমান্টিনের রেনাল এলিমিনেশনটা কমে যায়। সো রেনাল এলিমিনেশন যদি আসলে কমে যায় সেখানে পেশেন্টের ক্ষেত্রে ড্রাগ টক্সিসিটি ডেভেলপ করার একটা পসিবিলিটিস তৈরি হয়। সো এই কারণে যারা কার্বনিক অ্যানহাইড্রেজ ইনহিবিটর ড্রাগটা পাচ্ছে তাদেরকে মেমান্টিন দেওয়ার আগে হয় এই ড্রাগটা আমাকে বন্ধ করতে হবে, অথবা এই ড্রাগটা তাকে বন্ধ করা যাচ্ছে না, তাহলে মেমান্টিনের অল্টারনেটিভ কোনো ড্রাগ আমাকে চিন্তা করতে হবে, যেমন রিভাস্টিকবাইনের কথা বললাম। কার্বনিক অ্যানহাইড্রেজ ইনহিবিটর কারা, যেমন আমরা অ্যাসিটাজোলামাইড, ডরজোলামাইড এইগুলোর কথা বলেছিলাম, এটা আমাদের কার্বনিক অ্যানহাইড্রেজ ইনহিবিটর হিসেবে তাহলে ফাংশন করে। সো এই ছিল মোটামুটি আমাদের আলঝেইমার ডিজিজের ড্রাগসগুলো নিয়ে আলোচনা, ক্লিনিক্যাল ফার্মাকোলজিক্যাল অ্যাসপেক্ট এইটুকুই আলোচনা। সবাই